এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ। অপেক্ষায় 20 লাখের বেশি শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর। কিশোর গ্যাং আতঙ্কে রাজধানীর করাইলবাসী। বাড়ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার। বিপথগামিতা ঠেকাতে কাজ চলছে জানালো পুলিশ। রাজধানীতে ফের দুই দলের সমাবেশ। দেশ চালাচ্ছে বিদেশি শক্তি, দাবি বিএনপির। আমেরিকা আর আসবে না বললেন কাদের। সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। আশ্বাসেই কাটছে বছরের পর বছর। নগরবাসীকে দুষছেন মেয়র। এবং মধ্যরাতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। একজন মা গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু নিঃস্বার্থভাবে ভালোবাসেন তার সন্তানকে। মাহীন পৃথিবীটাই যেন অন্ধকার ধুধু মরুভূমির মতো। সংবাদে আরো থাকছে বিশ্ব মা দিবসে মা হারা সন্তানদের অনুভূতির গল্প। এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলের খবর। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ সকাল 10টায় গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এরপর 11টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনের খুদে বার্তায়ও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। গত 15 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। দেশের 3,700টি কেন্দ্রে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিলেন 20,24,192 জন। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর এবার অন্যান্য প্রসঙ্গ। কিশোর গ্যাং আতঙ্কে এখন রাজধানীর করাইলবাসী। একটি নয়, দুটি নয়, 4 থেকে 5টি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে সেখানে। শুধু দেশীয় অস্ত্র নয়, হরহামেশাই তারা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও নানা তথ্য। পুলিশ বলছে কিশোরদের বিপথগামী হওয়া ঠেকাতে কাজ করছেন তারা। এম এ আজিজের রিপোর্ট জানাচ্ছেন, ক্যামেরা ছিলেন জাহিদ হাসান। কারণে অকারণেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর করাইল। সবসময় প্রকাশ্য অস্ত্রসহ এমন মহড়া চলতে থাকে একের পর এক কিশোর গ্যাং গ্রুপের। এদের আধিপত্য বিস্তারের বলি হতে হচ্ছে বসবাসকারীদেরও। দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে যাইয়া আমার ভাই আলামিনকে তো হত্যাই করছে, নাসিরকে আহত করছে। সমস্যা না, এই যে দুই দল ইট পাথর মারে, কত মানুষ এক সপ্তাহ কাম করতে না, ইট পরিয়া অসুস্থ হয়ে গেছে। ওরা মারামারি করলে তো আমাদেরই সমস্যা। ওরা তো মারামারি করে, সাধারণ লোক শুধু মার খা, আমাদের হয়রানি হয়। এখানকার এক একটা গলিতে গড়ে উঠেছে এক একটা কিশোর গ্যাং। সব থেকে ভয়াবহ নুরু বাহিনী। প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা গ্যাং প্রধান নুরুর, তার প্রধান প্রতিপক্ষ রাজীব গ্রুপ, যেখানে দেশীয় অস্ত্রের রয়েছে বিরাট সম্ভার। আধিপত্য বিস্তারে শুধু অস্ত্রসহ মহড়া নয়, নিয়মিত হাতুড়ি, দা, বগি, কুড়াল সহ এরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও গলাকাটা আসিফ, ড্যান্ডি রুবেল, ককটেল রাকিবের রয়েছে আলাদা আলাদা গ্যাং। যে কিশোরদের হওয়ার কথা আগামীর বাংলাদেশ, আধিপত্য আর প্রতিশোধের রেশ কোন পথে নিচ্ছে তাদের? শুধু কি ভবিষ্যৎ, নাকি জীবনকেও বারবার ফেলছে হুমকিতে?
17 বছরের রিফাত এখন শরীরে ক্ষত নিয়ে পড়ে আছে বিছানায়। একটি ক্ষত না শুকোতেই 5টি ক্ষত যুক্ত হয় এদের শরীরে। প্রতিশোধ না নিলেও প্রতিরক্ষার স্বার্থে গ্যাং বা গ্রুপ ছাড়তে পারছে না অনেকেই। আমি যে আগে কাজটা করতাম এটা তো এখন মোটেও করি না। এটাতে তো আমরা বের হতে চাই, কিন্তু আমাদেরকে ওরা তো ওই যে 2 দিন পর পর হামলা দেয়। একের পর এক অভিযোগ আর মামলা হচ্ছে বনানী থানায়। এত কিছুর মধ্যেও এ পুলিশ কর্মকর্তার দাবি কঠোর ভূমিকায় আছেন তারা। 2 গ্রুপ অথবা বড় ভাই ছোট ভাই একটা বিষয় নিয়ে অনেক সময় মারামারি লাগে। আমরা সেই বিষয়টা আমলে নিয়ে ইতিমধ্যে আমাদের এখানে 2-3টা মামলা হয়েছে। অ্যাওয়ারনেস তৈরি করে ওদের এই ধরনের কার্যক্রম থেকে দূরে আনার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আলোকে বিট পুলিশিং এর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিশোরদের এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে অভিভাবকদের মধ্যেও। হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 2 জন। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে দাবি করে অদৃশ্য শক্তির নির্দেশে সরকার দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসের ইতিহাস বিএনপির নেই দাবি করে বলেছেন সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। যুবদল নেতারা দাবি করেন বিক্ষোভ সমাবেশ থেকেই ফের গতি পাবে সরকার পতনের 1 দফা আন্দোলন। প্রতিবেশী রাষ্ট্রকে ব্যবহার করে তারা ঠিকই আছে, বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের চলে গেছে। জেলায় জেলায় আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে এবং যার ভিত্তিতে আমরা মনে করি অচিরে আমরা আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের নেতৃত্ব দিতে পারব। রাজপথের কোনো না কোনো কর্মসূচি নিয়ে আমি আছি এবং যুবদল নির্ভীকভাবেই আছে। যুবদল নির্ভীকভাবে রাজপথে আছে এবং থাকবে। নিশ্চিত বিজয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান যুবদলের সাবেক নেতারা। বিজয়ের বন্দরে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না, এটাই হোক আজকে আমাদের শপথ। স্থায়ী কমিটির সদস্যরা বলেন বর্তমান সরকার দেশের জন্য আপদ। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের তোয়াক্কা করে না সরকার। বাংলাদেশকে মুক্ত না করতে হলে ৭১-এর ১৬ ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। আমরা ওই সিটির ভোটারের মতো কার্যকারী করবো। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। ক্ষমতার মসনদ হারানোর ভয়ে সরকার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না, কারণ তাদের উদ্দেশ্য একটাই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে তত্ত্বে তাও তাদের যে মসনদ, সেই মসনদ টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। বলেন গণতন্ত্রের মোড়কে পাকশালের মতো একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে সরকার। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের, আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। বিরোধী মত দমনে বিচার বিভাগকে হাতিয়ার করা হয়েছে উল্লেখ করে বলেন প্রতিবার নির্বাচনের নামে নতুন নতুন কৌশলে জনগণের সাথে তামাশা করছে সরকার। তামাশা, একটা কৌতুক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডোনাল্ড লু আসছে দেখে আবারও ক্ষমতার স্বপ্ন বিভোর বিএনপি, কিন্তু বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবে না। শনিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তির সমাবেশে এসব বলেন তিনি। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ছাড় নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর আবারও রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের জনগণের জানমালের রক্ষায় আবারও শান্তি সমাবেশে দলটি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে এই শান্তি সমাবেশ।
আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের উদ্যোগে মোহাম্মদপুর এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দুপুর 3টায় শুরু করা থাকলেও 2টার মধ্যে পুরো সমাবেশের স্থলে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই সমাবেশে যোগ দেন। ব্যানার ফেস্টুন নিয়ে পুরো সমাবেশস্থলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে সমাবেশে আসা নেতাকর্মীরা। উত্তর আওয়ামী লীগের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রস্তুত উল্লেখ করে নেতারা বলেন, সহিংসতা হলে কোনো ছাড় নেই। এই বিএনপি গত 15 বছর আওয়ামী লীগকে পরাজিত করার জন্য, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য এমন কোনো পন্থা নাই যারা তারা অবলম্বন না করেছে। মানুষ খুন থেকে শুরু করে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যা এবং পেট্রোল বোমা মেরে ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে তারা অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। তারিখ দিয়েছে, অমাবস্যা, পূর্ণিমা, রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা পার্বণ বিভিন্ন সময় দিয়েছে। 10ই ডিসেম্বর অমুক তারিখ তমুক তারিখ, কোন তারিখে এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমেরিকা আর বিএনপির স্বপ্ন পূরণে আসবে না। ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল লু আসছেন বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। ভুয়া দলের আন্দোলন জনগণ বিশ্বাস করে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, খুব দ্রুতই সংকট কেটে যাবে। পাবলিক না থাকলে কি আন্দোলন হবে? ভুয়া ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। ভারত আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগ কারো সত্য করে না, জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন অঞ্চলে। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না কাউকেই। সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা নিরসনের সবার আগে জনসাধারণকে সচেতন হতে হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। প্রচন্ড গরম আর তীব্র রোদে এক পশলা বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে নামে। তবে এই বৃষ্টি কারো কারো জন্য আতঙ্কের নাম। অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর। বাড্ডার 5তলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন এই বস্তিতে জমেছে হাঁটু পানি। নাওয়া খাওয়া সহ সব কাজ ছাড়তে হয় পানিবন্দি থেকেই। আন্দামান্দা তো করতেই পারি না, কোনোদিন দোকান থেকে এটা ওটা আনি কিনি খাই। কয়দিন পরে পরে বৃষ্টি হলে পানি আসে, রাঁধতে পারি না, খাইতে পারি না। বাচ্চা ফোলাফেলা হাঁটতে পারে না, স্কুলে যাইতে পারে না। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। যাতায়াত করা যায় না, উজু করে আবার উজু করা লাগে। বুড়ের সময় করে মা, খালা, মাসি, দাদি সব ডাকিয়া করে একটা করে, কিন্তু কামের সময় কেউই না। এদিকে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা না গেলেও নগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র বলেন, জলাবদ্ধতা রোধে সবার আগে জনসচেতনতা জরুরি। আগে কিন্তু পানি মধুবাগে আমাদের বিজয় সরণিতে পানি কিন্তু 7 দিন 8 দিন জমে থাকতো। শাসাববাড়ি মগবাজারে পানি জমে থাকতো, এখন কিন্তু শাসাববাড়ি মগবাজারে পানি জমে না। এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। আর বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন আর নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত নগর সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে কাটছে না জলাবদ্ধতার সমস্যা। ঢাকা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, এখানে কোনো ডেভেলপমেন্ট কন্ট্রোল বলে কিছু কাজ করছে না। আমাদের সরকারি প্লটেরও যে জমি ছিল সেটাকেও আমরা দখল করে বা সেখানেও আমরা ভরাট করে নতুন নতুন বহুতল ভবন বানাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে যারা প্রাইভেট ডেভেলপার তারা যখন ভবন করছে আশেপাশে একদমই ফাঁকা জায়গা না রেখে কনক্রিট আর কনক্রিট। অল্প বৃষ্টি হলেও সেটা ধারণ করার মতো যে ড্রেনেজ সিস্টেম সেটা এখন আর কাজ করছে না। সেবা সংস্থাগুলোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। সামান্য বৃষ্টিতেই এভাবে জলাবদ্ধতায় আটকে যায় বাড্ডা 5তলা বস্তির এই বাসিন্দারা।
জলাবদ্ধ অবস্থায় চলে রান্নাবান্না, খাওয়া দাওয়া কিংবা অন্যান্য কার্যক্রম। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। নতুন ধানের জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। দেশের অন্যতম বৃহত্তম এই মোকামে প্রতিদিন বিক্রি হচ্ছে 60 থেকে 70 হাজার মন ধান, যা টাকার অঙ্কে 7 থেকে 8 কোটি টাকা। দূর দূরান্ত থেকে ধান নিয়ে আসা ব্যাপারীদের অভিযোগ, সিন্ডিকেট সহ নানা কারণে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। তবে অভিযোগ অস্বীকার করে তারা বলছে ন্যায্য দামে ধান কেনা হচ্ছে। সহকর্মী মেহেদি নূর পরশের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নতুন মৌসুমের ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। থরে থরে সাজানো নানা জাতের হাজার হাজার মন ধানের বস্তা। মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে 1 মাস আগেও ছিল ধানের সংকট। তবে এখন হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলের ধানের চাঙ্গা হয়ে উঠেছে বেচাকেনা। প্রতিদিন 60 থেকে 70 হাজার মন ধান বিক্রি হচ্ছে, যা টাকার অঙ্কে 7 থেকে 8 কোটি টাকা। এখানে বিয়ার 28 ধান মানভেদে মন প্রতি 1000 থেকে 1120 টাকা, বিয়ার 29 ধান 920 থেকে 1020 টাকা এবং মোটা ধান 750 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যাপারীদের অভিযোগ, মোকামের সিন্ডিকেট সহ নানা কারণে তারা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। কৃষকদের থেকে কেনা দামের চেয়েও মন প্রতি 40 থেকে 50 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে এখানে। এতে মোটা অঙ্কের টাকা লোকসান হচ্ছে ব্যাপারীদের। এলাকা থেকে কিনছি 950 টাকা দামে ধরে, এখানে বিক্রি করছিলাম 920 টাকা। তো চাউলের বাজার কম, এক কারণে খরিদ্দাররা বাড়ায় নিতে পারছে না। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, বাজারের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য দামে কেনা হচ্ছে ধান। এখানে মুক্ত বাজার, আপনার বাজার দর সব সময় নিয়ন্ত্রণ থাকে। ধানের দাম মনে করি শুকনা 28 আমরা 1150 টাকা কিনতেছি, শুকনা মুড়া 950 টাকা কিনতেছি। আমদানি হয়েছে, আমদানি হওয়াতে বাজার একটু চাপ, আমরা কিনতেছি 28 কিনতেছি মনে করেন 1100, আর এই 29 কিনতেছি 1000। ব্যাপারীরা এটা তারা সঠিক বলে নাই, তাদের সাথে আমাদের কোনো দিন এ ধরনের আচরণ হয় নাই। আমরা তাদেরকে ন্যায্য দাম দিয়ে ধানগুলা আমরা সরবরাহ কিনে থাকি। এদিকে জেলা খাদ্য বিভাগ জানায়, অতিরিক্ত মজুদের পাশাপাশি ব্যাপারীদের হয়রানি মুক্ত রাখতে মোকামে মনিটরিং বাড়ানো হয়েছে। আমরা বাজার মনিটরিং এর টিম আমাদের কাজ করতেছে, যাতে কোথাও অতিরিক্ত কেউ মজুদ করতে না পারে অথবা কেউ অতিরিক্ত দাম নিতে না পারে, অবৈধভাবে কেউ যেন মজুদ করতে না পারে, এবং যে ব্যাপারীরা যাতে ঠিকভাবে ধান বিক্রি করতে পারে এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেগুলো আমরা মনিটরিং করতেছি। বৃহত্তর এই মোকামের ধান জেলার 250 চাল কলের চাহিদা পূরণ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। তুচ্ছ ঘটনার জেরে মধ্যরাতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ ঘটেছে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় ছাত্রলীগ। শনিবার রাত 12টার পর সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ছাত্রলীগ নেতারা জানান, ওই হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজের অনুসারী হলের সহ সভাপতি আতিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সভাপতির অনুসারী 1.5 শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে আসলে 2 গ্রুপের মধ্যে ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দেশি অস্ত্রের মহড়াও দেন কেউ কেউ। পরে রাত 1টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ সকালে আরো থাকছে। গাজায় রাতভর ইসরায়েলি হামলায় 9 শিশু সহ নিহত 37। রাফাহ থেকে জোরপূর্বক উচ্ছেদের নিন্দা ইইউর বৈদেশিক নীতি প্রধান জোসেফ বোরেলের। আজ বিশ্ব মা দিবস। 10 মাস 10 দিন পেটে ধরা থেকে আমৃত্যু সন্তানের সবচেয়ে বড় আস্থা মা। মা মানেই নিঃস্বার্থ এক আপন পৃথিবী। মায়ের মতন কেই বা এমন ভালোবাসে? যাদের মা নেই তারাই জানে মা ছাড়া পৃথিবীতে পথ চলা কতটা কষ্টের। মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারে না। মা ছাড়া পৃথিবী যেন অর্থহীন। বিশেষ সব মাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে মা দিবসে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। আর বেবিটা আসলো, তারপর মা যেখানে যে 5টাতে ঘুমাতো ওখানে আমি ঘুমাই, আর এখন আমার বেবিটা আমার যেখানে ঘুমাতাম সেখানে। সবকিছুই তো নাই, মায়ের গন্ধ নাই, মায়ের হাতের রান্না নাই, মা নাই।
সদ্য মা হওয়া প্রমিস সন্তান পেটে থাকা অবস্থায় হারিয়েছেন মাকে। ঘরের আনাচে কানাচে মায়ের ঘ্রাণ যেন এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। ওই যেন ডাকছেন মা। মা খুব নরম ছিল, ধরে থাকতে খুব আরাম লাগতো। ডাকলাম মা মা, আর কথা বলেন না। মা ডাকাটা সব থেকে মিস করি। যে বয়সে সবচেয়ে বেশি মাকে প্রয়োজন, সেই সময়টাতেই মা ছাড়া প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে মুনিরাকে। যার মা নেই তিনিই বোঝেন বন্ধুর পথে একলা চলা কতটা কঠিন। যখন হাতটা ঠান্ডা হয়ে যায় এবং চোখটা যখন নামিয়ে ফেলে, তখন পুরো পৃথিবীতে মনে হচ্ছিল যে অন্ধকার নেমে আসতেছে, আর কিছু না। কোনো ভদ্রমহিলাকে যখন দেখি তার মেয়ের জন্য কাপড় পছন্দ করছে, বা কোনো মেয়েকে যখন দেখি তার মাকে জিজ্ঞাসা করছে যে আম্মু এটা কেমন, আমার আসলে তখন খুব শূন্যতা কাজ করে। বেঁচে থাকতে মার গুরুত্ব বোঝেন না অনেকে। মৃত্যুর পর হাড়ে হাড়ে টের পান কি ছায়া হয়েছিলেন মা। তাই প্রশ্ন, যদি বেঁচে থাকতেন তাহলে কি বলতেন মাকে? মাকে বলতে পারতাম, মা আই লাভ ইউ সো মাচ, মা আই এম সরি, এভরিথিং। আজকে বেঁচে থাকতো আমি অবশ্যই বলতাম আমি আমার মাকে অনেক ভালোবাসি। দুষ্টামি কম করি, এজন্য বলতো যে দুষ্টামি করলে চলে যাব। আমার এটাই আমি বলতাম যে আমি আর দুষ্টামি করব না। সকাল থেকে রাত অবধি যে মানুষটা স্বার্থহীনভাবে হাসি মুখে পরিবারের সবার আবদার মেটায়, তারই নাম মা। তিনি জানেন কর্তার কোন মাছ পছন্দ আর কোন সন্তানের মুরগির লেগ পিস। নিজের পছন্দ অপছন্দ করেন থোড়াই কেয়ার। নিঃস্বার্থে খেটে খাওয়া মায়েরা বিনিময়ে কেবল চান তার সন্তান থাকুক দুধে ভাতে। আমার চাওয়া পাওয়া নাই, আমার চাওয়া পাওয়া শুধু একটাই, মা বাপের দুঃখটা বুঝে এবং নিজেরা স্বাবলম্বী হয়। মা বাবার জন্য না, তাদের নিজেদের জন্য। সবসময় সন্তান সন্তানই, ওরা সবসময় ছোট, মায়ের কাছে সবসময় ছোট। কেউ কেউ মনে করেন মায়ের জন্য আলাদা দিবসের কি দরকার। এটা ঠিক, প্রতিটি দিন প্রতিটি ক্ষণই মায়ের জন্য ভালোবাসা কাজ করে। তারপরও মা বেঁচে থাকতে একটি দিন আলাদা করে মায়ের কদর কিংবা বিশেষ কিছু করা যায়, তাও কি কম আনন্দের? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাতে এই মুহূর্তে খুলনা, ময়মনসিংহ ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম রকি, ইলিয়াস আহমেদ, রাশেদুজ্জামান বাবু। শুরুতেই খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম রকি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। খুলনায় কিন্তু দ্বিতীয় ধাপে আসলে উপজেলা নির্বাচনের প্রচারণা খুব জোরালোভাবে শুরু হয়েছে। প্রার্থীরা সকাল থেকে কিন্তু প্রচারণায় নেমে পড়ছে এবং গভীর রাত অবধি ভোটারদের কাছে গিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রতীক আছে এই প্রতীকে ভোট চাওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদের একটু জানাতে চাই যে আগামী 21শে মে খুলনার 3টি উপজেলা যথাক্রমে ফুলতলা, দিঘলিয়া এবং তেরখাদা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা যেটা জানতে পেরেছি যে 9 জন প্রার্থী আছে, পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে 9 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান আছে 11 জন। আরেকটি কথা বলে রাখি যে 3টি উপজেলায় কিন্তু বিএনপির প্রার্থী আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে দল থেকে বহিষ্কার হওয়ার পরও নির্বাচনে তারা সরব উপস্থিতি আছে, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। আসলে স্থানীয় নির্বাচনে তারা তাদের কাঙ্ক্ষিত কাজ করার জন্য আসলে নির্বাচনে এসছে। আমরা খুলনার দিঘলিয়া উপজেলার এখন একজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী রেজা বাসার সাথে কথা বলতে চাই যে উনি আসলে এই প্রচারণায় কেমন করছে। বাছা ভাই, আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি যে নির্বাচন করছেন এই নির্বাচনে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, বা এই নির্বাচনে আপনাকে কেউ কোনো ধরনের হুমকি দিচ্ছে কিনা, বা ব্যালটে যে ভোট হবে এই ভোটটা সুষ্ঠুভাবে হবে কিনা, এই বিষয়ে একটু আমাদের বলবেন। আসসালামু আলাইকুম। দিঘলিয়া উপজেলা একটি শান্তিপূর্ণ উপজেলা। এখানে নির্বাচন আসলেই মানুষ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসে। গত নির্বাচনে আমাকে এই দিঘলিয়ার মানুষ অত্যন্ত ভালোবাসে। বিপুল ভোটে
এই দিঘলিয়ার মানুষ আমাকে নির্বাচিত করেছিল। এবারও এই দিঘলিয়ার মানুষের আমি 5টি বছর আমি আমার উপজেলা পরিষদে সেবা দিয়ে গিয়েছি। আমি আশাবাদী এই দিঘলিয়ার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। এবারও আমাকে বিপুল ভোটের মাধ্যমে এই দিঘলিয়ার মানুষ আমাকে নির্বাচিত করবে। সুষ্ঠু ভোট আমি ইনশাল্লাহ। এই দিঘলিয়ার মানুষ অত্যন্ত শান্তিপূর্ণ মানুষ, এখানে ভোটের কোনো বাধা আসে না, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। ধন্যবাদ বাছা ভাই। যেমনটি সিনিয়র শুনছিলেন যে প্রার্থীরা কিন্তু খুব জোরে সোরেই প্রচার প্রচারণা করছে এবং তারা প্রত্যাশা করছে সুষ্ঠুভাবেই 21শে মে নির্বাচনের দিন ভোটাররা তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবে। সিনিয়র, খুলনায় ছিল উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন সরাসরি যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াজের কাছে। রকি, খুলনার মতো ময়মনসিংহের 3টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা তাদের পক্ষে ভোট চাচ্ছেন। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রচারণা চলছে। আমি যদি বলি যে ময়মনসিংহের সদর উপজেলা, সদর উপজেলা, গৌরীপুর উপজেলা এবং মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই 3টি উপজেলার প্রার্থীরা কিন্তু বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি সদর উপজেলায়। এখানকার একজন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের আবু সাইদ, আমরা একটু যুক্ত হতে চাই। আপনি তো ব্যাপক প্রচারণা চালাচ্ছেন, মাঠের অবস্থা? আসসালামু আলাইকুম। আমি আসলে মাঠের অবস্থা ভালো। আমি এই প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে এবং প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষের যে পরিমাণ সাড়া দিচ্ছে, আমি আশাবাদী 100% বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। কারণ আমি আল্লাহ অধ্যক্ষ মতিউর রহমান স্যারের সাথে যখন সাবেক মন্ত্রী ছিলেন তখন তার সাথে কাজ করছি। প্রত্যেকটা জনগণ এবং নেতাকর্মীর সাথে সম্পর্ক আছে এবং নেতাকর্মীর আপদে বিপদে যখনই যেটা প্রয়োজন হয়েছে আমি চেষ্টা করছি তাদের সাধ্য মতো তাদের কাজ করে দেওয়ার জন্য। সেই জন্য নেতাকর্মী আমার প্রতি বিশ্বাস রেখে যে তাকে সাইদকে যদি দোয়াত কলম মার্কা ভোট দিয়ে বিজয় করা যায় তাহলে তাকে পাওয়া যাবে, সে কাজ করবে এবং যে কোনো সময় মানুষ আপদে বিপদে গেলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সদরবাসীকে। দর্শক শুনছিলেন যে তিনি বলছিলেন যে তার পক্ষে কিন্তু ব্যাপক সাড়া জেগেছে, অর্থাৎ সাধারণ ভোটাররা তার পক্ষে ব্যাপক সাড়া জাগিয়েছেন। এছাড়াও অন্যান্য প্রার্থী যারা আছেন তারাও কিন্তু এই সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া তাদের পক্ষে আছে বলে আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। এবং আমরাও দেখছি যে প্রার্থীদের পাশাপাশি ভোটার যারা আছেন তারাও কিন্তু খুব চিন্তা ভাবনা করে এবছর ভোট দিবেন বলে আমাদেরকে সেই বিষয়টি ভোটাররা কিন্তু বলছেন। এবং এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচনের প্রচারণা নিয়ে আরো জানতে আমরা এখন চলে যাব পঞ্চগড়ে। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। ধন্যবাদ ইলিয়াস। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আপনার ময়মনসিংহের মতো কিন্তু আসলে পঞ্চগড়ের দ্বিতীয় দফায় যে নির্বাচন সেটি পঞ্চগড়ের উপজেলা অর্থাৎ বদা এবং দেবীগঞ্জে আগামী 21শে মে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে শ্বাস রব বিরাজ করছে। বিশেষ করে বিরামহীন যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চালাচ্ছে প্রার্থীরা। এখানে কিন্তু প্রার্থীরা আসলে ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোটাররাও বলছে যে চায় তারা। এমনি করে কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি যে হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকানগুলো সবখানেই কিন্তু আসলে কিন্তু ভোটারদের উপস্থিতি, সরব উপস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে আলোচনা সমালোচনা এগুলো কিন্তু আসলে রয়েছে। আপনাকে জানাই যে এই মুহূর্তে আমি আছি পঞ্চগড়ের বদা উপজেলায়। এখানে কিন্তু চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী রয়েছে। মোট ভোটার সংখ্যা কিন্তু এখানে প্রায় রয়েছে 1,96,000-এর অধিক, যার মধ্যে কিন্তু আসলে নারী ভোটারের সংখ্যা কিন্তু আসলে সবচেয়ে বেশি। বিশেষ করে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে এখানে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কিন্তু আসলে সবার কাছে গ্রহণযোগ্য করতে আইন শৃঙ্খলা প্রস্তুতি রয়েছে। বিশেষ করে র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। আমরা কথা বলবো একজন ভোটারের সাথে। আপনার কাছে জানতে চাই এবারে নির্বাচনে আপনার কেমন? আমরা আগামী 21 তারিখ বদা উপজেলা
নির্বাচনে এবার আমরা জানতে চাচ্ছি যারা আমাদের সাধারণ জনগণের কথা ভাববে, যে প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে, ওনারা যেন এই ভোটগুলো উপরে করে পালন করতে পারে, ওনাদেরকেই আমরা ধন্যবাদ। আমি কথা বলছিলাম ভোটারের সাথে। স্নেহা, এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ইলিয়াস এবং রাশেদ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর। এসএসসি ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বাংলাদেশের উপযোগী একটি শিক্ষা নীতিমালা প্রণয়ন করা, এবং তিনি সেটা করেছিলেন, হস্তান্তরও করেছিলেন, কিন্তু সেটা সম্পন্ন করে যেতে পারেননি। কারণ তারপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো এবং সেই নীতিমালা আর কখনো আলোর মুখ দেখেনি। আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরা 96 সালে আবার শিক্ষা নীতিমালা, সেই শিক্ষা নীতিমালা আলোকে সর্বোপযোগী করে প্রণয়ন করবার জন্য একটা কমিশন গঠন করেছিলাম, এবং তারও নীতিমালাটা প্রণয়ন করা হয়েছিল। কিন্তু 2001-এ আমরা সরকারে আসতে পারলাম না। আবার সেই শিক্ষা নীতিমালা বলতে গেলে এটা আবার ডিপ ফ্রিজে চলে গেল। এরপরে আর কোনো উদ্যোগ ছিল না। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসলাম, তখন আবারও আমরা উদ্যোগ নিয়ে এই নীতিমালা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, এবং সময়ের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে সময়োপযোগী করে সেটা যখনই প্রয়োজন হবে সেটাকে সংশোধন করা, পরিবর্তন করা, এটা আরও সুযোগ রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 60 দিনের মধ্যে যে এই যে ফলাফল ঘোষণা, এমনও সময় আছে মাসের পর মাস পরে থেকেছে ছেলেমেয়েরা ফলাফলটাই পায়নি, কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে চলেছি। সেই সাথে সাথে এমনকি যখন কোভিড-19-এর অতিমারি, সমস্ত দেশে সমস্ত কার্যক্রম বন্ধ, সেই সময় অত্যন্ত কষ্ট করে আমাদের প্রত্যেকটা বোর্ড এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় তখন কাজ করেছেন, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করেছে, এবং আমরা কিন্তু ফলাফলটা দিতে পেরেছি সময় মতো। এমনকি আমরা যে বিনামূল্যে বই বিতরণ করছি, কারণ স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত দেশে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি আবার মেরামত করেন, শিক্ষার কার্যক্রম শুরু হয়, বিনা পয়সায় বই, কাপড় চোপড় সব কিছু তিনি দিয়েছিলেন সেই প্রথম স্বাধীনতার পরপরই। যদিও শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তিনি কিন্তু তখন থেকেই শিক্ষাকে গুরুত্ব দেন, এবং প্রাথমিক শিক্ষা, সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করেন, শিক্ষকদের জাতীয়করণ করে শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা দিয়েছিলেন। কাজে আমি এটুকু বলবো, এরপরে আবার দুর্ভাগ্যের বিষয় যে 75-এর পরে যারা সরকার এসেছিল, সেখানে কিন্তু ঠিক শিক্ষা সেই পরিবেশটা ছিল না। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি, ছাত্রদের হাতে অস্ত্র, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া, তাদেরকে ক্যাডার হিসেবে ব্যবহার করা, তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া, সেশন জট প্রতিনিয়ত ছিল, এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি। আমরা 96 সালে যখন সরকারে আসি, তখন সাক্ষরতার হার পেয়েছিলাম মাত্র 45 আমরা উদ্যোগ নিই এবং নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব, এই প্রকল্প নিয়ে প্রতিটি জেলাভিত্তিক সাক্ষরতার হার বাড়ানো, এমনকি বয়স্ক শিক্ষার ব্যবস্থা আমরা করেছিলাম। ফলে আমরা 65.5 আমাদের সাক্ষরতার হার উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই প্রকল্পটা বিএনপি যখন ক্ষমতা আসলো 2001-এ এটা বন্ধ করে দিল, এবং এরপর 2009 যখন আমি সরকার গঠন করি, তখন আমি দেখি যে আবার আমাদের সাক্ষরতার হার কমে সেই 44 নেমে এসেছে। পুনরায় আমাদের উদ্যোগ আমরা নিয়েছি, আজকে আমাদের 76 মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই 15 বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে, এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে মেয়েরা আসলে একটা সময় ছিল স্কুলে যেতেই পারতো না, যেতও না, বা বাবা মাও দিত না, একটা সময় এরকমও ছিল অবস্থা, সে পরিবেশটাও ছিল না। এখন কিন্তু সেটা নেই। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখছিলাম মাত্র 54% ছাত্রীরা যেত, আজকে 98% ছাত্রীরা যায়। আর এখানে ফলাফল দেখে যে জিনিসটা আমি দেখলাম, আমি হিসাব করছিলাম যে প্রত্যেকটা বোর্ডে
কোথায় আমাদের শিক্ষার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা কত। মাত্র 2টো জায়গায় দেখলাম তিনটা বোর্ডে বোধহয় ছাত্রের সংখ্যা একটু বেশি, অন্যগুলিতে মানে প্রায় সমান সমান, আর অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা বেশি। তো এটা একদিকে খুশির খবর, আমি বলবো এটা একদিকে খুশির খবর, কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু স্বাধীনতার পর তিনি নারী শিক্ষা SSC পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন এবং নারী শিক্ষার উদ্যোগ সেটাকে আমরা অন্তত SSC পর্যন্ত এখন অবৈতনিক আছে, সেটা আমরা করতে পেরেছি। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে কেন ছাত্ররা কম। আমি এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা তো ঠিক সঠিক সময় বিনামূল্যে বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, এবং প্রাইমারি থেকে সেই এখন তো উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। যখন কোভিড-19-এর সময় ছাত্রছাত্রীরা যেতে পারতো না স্কুলে, আমরা তখন মানে আমাদের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা, অনলাইনে প্রচার করার ব্যবস্থা করে দিয়েছিলাম, এবং অনলাইনে ক্লাস নেওয়াও আমরা ব্যবস্থা করেছিলাম যাতে করে কোনো মতেই ছেলে মেয়েরা যেন শিক্ষার থেকে দূরে না যেতে পারে, মানে আমার ঘর আমার স্কুল, সেই ব্যবস্থাটাও আমরা নিয়ে শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত আমরা রেখেছিলাম। কাজে এখন থেকে সমস্ত ফলাফল থেকে শুরু করে সবকিছুই ডিজিটাল পদ্ধতিতেই করা হয়, সেখানে আর অন্য কোনো কিছু করবার কোনো সুযোগও থাকে না। কাজে আমি এটুকু বলবো যে আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি, সেখানে যারা পাশ করেছে, কৃতকার্য হয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে তাদের বাবা মা, অভিভাবক, তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এই তাদেরকে শিক্ষাদান করেছেন, আমাদের সেই শিক্ষক থেকে শুরু করে সকলেরকে আমার অভিনন্দন। আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয়, গালিমন্দ করে, তাহলে দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না, কিছু ঘটনা ঘটিয়ে ফেলে। তো নিশ্চয়ই আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে, সেই জন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারলো না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া। কারণ আমি অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে ছেলে মেয়েদেরকে ওই পর বেশি বললে পরে তাদের ওই পড়ার আগ্রহটা হারিয়ে যায়, কিন্তু একটা পরিবেশটা তৈরি করে যদি সাথে নিয়ে বসা যায়, তাহলে তাদের পড়ার দিকে এমনি আগ্রহ থাকে এবং তারা ভালো পড়াশোনা করে। আর আজকালকার ছেলে মেয়ে, এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে, এমনি তাদের মেধা অনেক বেশি, কাজে সেই মেধা বিকাশের সুযোগটা দিতে হবে। আমাদের যেটা লক্ষ্য যে আমরা সার্বজনীন শিক্ষার ব্যবস্থাটা নিতে চাই, আর সেই সাথে সাথে জাতির পিতা প্রথম 73 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করে দেন।
1974 সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও আণবিক শক্তি বিভাগ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করেন। অর্থাৎ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রথম তিনি করে যান, যার উপর ভিত্তি করে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করি। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা চলছি। আজকে এই 15 বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি 96 সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে, এবং কারিগরি না, বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল। আপনারা জানেন যে সেই সময় আমি 12টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং কম্পিউটার তো ছিলই না, কম্পিউটার কেউ ব্যবহারই করতো না, সে প্রশিক্ষণও ছিল না, কিন্তু আমরা তখনই উদ্যোগ নিই এবং সেই সময় আমরা 12টা বিশ্ববিদ্যালয় আমি নামই দিয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এসএসসি ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। দেখছেন সংবাদ সকাল।